শুভ দুপুর, শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজন, এবং আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় নিরাপদে আছেন। এবং চ্যানেলের নিয়মিত দর্শক যারা, তারা নিশ্চয়ই জানবেন যে আজকের দিনটা আমাদের জন্য একটি বিশেষ দিন। আজকে প্রতিবারের মতোই আমাদের এই স্টুডিওতে একজন বিশেষ ব্যক্তিত্বের উপস্থিতি, এবং আজকে তার জন্মদিন। তিনি আমাদের দেশের প্রখ্যাত অভিনেতা, নাট্য অভিনেতা, একজন প্রকৌশলী এবং আমাদের প্রিয় অভিভাবক জনাব আবুল হায়াত স্যার। শুভ 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 জন্মদিন। ধন্যবাদ। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। এবং স্যার সবসময় জানবেন যে আপনি কি পরিমাণ ভালোবাসা আমাদের থেকে পান, এবং আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, ভীষণ ভালোবাসি। এবং আজকে এই দিনে আপনি আসেন আমাদের এখানে, সেই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। এটা আমি জানি যে চ্যানেল আই কখনো আমাকে পর ভাবে না, আমিও তাদেরকে পর ভাবি না, সবসময় এটা আপন ঘরেই আসা আর কি। একদম স্যার, একদম। স্যার একটু আনুষ্ঠানিকতার স্বার্থেই শুরুতেই জিজ্ঞেস যেটা করি আর কি, সবাই যেটি জানতে চাই আপনার কাছ থেকে, যে কিভাবে শুরু হলো জন্মদিনের প্রথম প্রহর, 12টা 1 মিনিট যেটাকে বলি আর কি আমরা। 12টা 1 মিনিট এই মেয়েদের কাছ থেকে একটা ফোন আসে, 2 মেয়ের কাছ থেকেই। এবারও তাই এলো? হ্যাঁ, এবারও তাই হয়েছে। তারপরে সকালবেলা, আজকে সকালে আমার এক ইঞ্জিনিয়ার বন্ধু ভোর ঘুম ভাঙালো আমার, সে এত বলে ফুল নিয়ে এলো। বদরুল গায়ক, ইঞ্জিনিয়ার, সে এতগুলো ফুল নিয়ে এসে সকাল শুরু হলো। তারপরে রাঙা প্রভাত ছিল আজকে, সেটা বসে বসে দেখলাম আমরা। তারপরে তোমার এখানে এলাম, যাওয়ার পরে আরো কিছু হয়তো আসবে লোকজন, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই নাতি নাতনিদের নিয়ে একটু। আপনাদের নাতি নাতি তো আছে? 2 নাতি এখানে তো আছেই, নাতি নাতি, আর 2টো তো কথা হচ্ছিল সকালবেলা, অনেকক্ষণ কথা হয়েছে ওদের সাথে। এটা স্যার কেমন লাগে স্যার, এই যে জেনারেশন ওয়াইজ যে নাতি নাতির থেকে যে এই যে উইশ পাচ্ছেন, এটা তো বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার। এটা তো অবশ্যই সৌভাগ্যের ব্যাপার, কারণ কি আর বলবো, যে আমাদের বলে না যে কে জানো, আসলের চেয়ে সুদের মায়া বেশি আর কি। চমৎকার। সে আসলের চেয়ে সুদের মায়া বেশি, তো এগুলোর প্রতি মায়া বেশি। তো যে দুটো আছে আমেরিকাতে, তো ওরা অনেকক্ষণ বললো যে তোমরা একা একা রাত্রেবেলা খাবে, আমরা কি করব? বললাম তোমরা হোটেলে গিয়ে খেয়ে নাও, বিলটা আমার নামে রেখে দিও, এবং আমি যখন যাবো আমেরিকাতে আমি বিলটা পে করে দেবো। একদম। এবং স্যার এই দিনটায় স্যার আপনার মায়ের কথাটা একটু শুনতে চাই। এটা আমার একটা আজকে চাওয়া আপনার কাছে, যে কখনোই জিজ্ঞেস করা হয় না এইভাবে। আমি নিশ্চয়ই জানি মনে মনে আপনি নিশ্চয়ই মাকে খুব মনে করেন, বাবাকেও খুব মনে করেন। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, বাবা মাকে মনে না করার তো কোনো কারণ নেই। এবং আমরা তো ধরো বড়বেলা পর্যন্ত বাবা মাকে দেখেছি, পেয়েছি আর কি। আমি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আমার প্রথমে বাবা মারা গেলেন, তারপর 5 বছর পরে মা মারা গেলেন। মোটামুটি ওই অর্ধেক জীবনটা তো ওখানে পেয়েছি আমরা। অনেকটা সময় স্যার ছিলেন। আমার মা শামসুন নাহার বেগম, উনি পুরোপুরি ঘরোয়া মহিলা ছিলেন, মানে গৃহিণী বলতে আমরা যা বুঝি, হোম মেকার। অ্যান্ড রিয়েলি শি ওয়াজ হোম মেকার। পুরো সংসারের দায়িত্ব তাঁর ঘাড়ের উপরে তিনি নিয়েছিলেন। আমার মনে হয় বিয়ের পর থেকেই বোধহয় সেটা নিয়েছিলেন। তারপরে দেশ ছেড়ে যখন পাকিস্তানে এসেছিলেন, তখন তো আরও বেশি করে ঘাড়ে চেপেছিল সব কিছুই, অনেক কিছুই, মানে রান্না বান্না। আর আমাদের সাথে, ছেলে মেয়েদের সাথে আমার ক্লোজনেসটা খুব বেশি ছিল। আচ্ছা, আপনার সাথে কি একটু বেশি নাকি? একটু বেশি আম্মার সাথেই ছিল। যদিও আমি একমাত্র ছেলে, তো আব্বাকে ওই পয়সার দরকার হলে আব্বার কাছে গিয়ে আব্বার বেল্ট ধরে একটু আব্বা 2 আনা পয়সা দেন। কিন্তু আমার সাথে সবসময় আর কি আঁচল ধরা। এই যে নাটকে যে এলাম, আম্মা ওই রেলের ইনস্টিটিউটে আব্বার সাথে নাটক দেখতে যেতেন, আমি আঁচল ধরতাম, যাব। ওই যেতে যেতে তো এই নাটকে। কত বছর বয়স থেকে যাওয়ার ইচ্ছাটা প্রশ্ন? সেই ধরো 6-7 বছর থেকে, তখন থেকে। তো সেই আম্মার আঁচলটা আমার খুব প্রিয় ছিল আর কি। আর বেশি আবদার সবসময় আম্মার কাছেই। আর আম্মা কথা কম বলতেন, কিন্তু সব বুঝতেন। ভালোবাসার জায়গাটা তো আর কি বলবো, সেখানে তো আর কোনো কমতি ছিল না। মুর্শিদাবাদ থেকে আসার পরে এখানে প্রথম ওনার যেটা হতো, ভাষার অসুবিধা হতো চট্টগ্রামে। তারপরে এক সময় দেখতাম যে ভালোই একদম পরিষ্কার বাংলা বলতেন, মুর্শিদাবাদের ভাষা না বলে নিজের ভাষা বা আমাদের প্রমিত বাংলা যেটা, সেটা বলতেন। আর আমি ঢাকা আসার পরেও আমি যখন যেতাম ছুটিতে,
তখন তো এই যে দরজা ধরে হয়তো সকাল থেকে হয়তো বসে আছে, আমার ট্রেন আসবে রাত্রেবেলা, সকাল থেকে ওয়েট করছে দরজা ধরে, এগুলোই আম্মা আর কি, আমাদের চোখে যেটা আর কি, ভালো খাওয়াটা আমাকে দেওয়া। হয়তো বোনরা বিয়ে হয়ে গেছে, চলে গেছে, আমি তখন লিডার আর কি, ছোট বোন দুটো, তারাও সবসময় ভাই ভাই করতো। ওই আম্মার লিডিংয়ে আর কি সব হতো, যা হতো। স্যার একমাত্র ছেলের ক্ষেত্রে তো ব্যাপারটা আরো বেশি, মানে হ্যাঁ এটা। আর আম্মা কোনোদিনই ভোকাল ছিলেন না আর কি, মানে সাইলেন্ট সব ব্যাপারে। এই যত আবদার সব আব্বার কাছে যেত, ওই আম্মার মাধ্যমে যেত। সবাই মনে হয় এরকম স্যার, আমার ছেলেরা বিশেষ করে। এবং স্যার বুয়েটে যখন আপনি ভর্তি হলেন, তখন তো স্যার একটা জীবনের আরেকটা ধাপ আপনি পার করে সেখানে ভর্তি হলেন, এবং সেই থেকে আবার নাটকে এলেন। আসলে এই জায়গাটা অনেকের একটা প্রশ্ন থাকে যে একজন প্রকৌশলী কি করে নাটকে মানে প্রবেশ করলো, বা সেই জায়গাটা আগে থেকেই স্যার ছিল সেই আগ্রহটা? তার আগে এটা আমি তাদেরকে এই প্রশ্নটা করি যে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি তো অভিনেতা, আপনি প্রকৌশলী ইঞ্জিনিয়ার হলেন কিভাবে? এটা হলে বরং ভালো, কারণ 10 বছর বয়স থেকে আমি অভিনেতা। হ্যাঁ হ্যাঁ, নাটকের প্রতি আমার প্রচন্ড টান শুরু হয়েছে তখন থেকে। জি। তারপরে পড়াশোনা করতে করতে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু লেখাপড়া করিনি, কিন্তু রেগুলার করেছি। করে একটা সময় ইন্টারমিডিয়েট পাস করলাম, ভালো রেজাল্ট হলো, ভর্তি হলাম, ভর্তি হয়ে গেলাম, পাস করে বেরোলাম, কিন্তু আমার নাটক কিন্তু আমি ছাড়িনি কখনো। তো সুতরাং ওটা আছে আমার সঙ্গে, সঙ্গে অ্যাড হলো ইঞ্জিনিয়ারিংটা আর কি। একদম। এবং বুয়েটে স্যার পড়া তো সে কঠিন ব্যাপার তো স্যার, পাশাপাশি পড়াশোনা তো সবই কঠিন। আমি তো আসলে শুধু বুয়েট কঠিন বলা তো ঠিক না। তারপরে বুয়েট পড়া তো ধরো সবকিছুই কঠিন। জি জি। এখন এটা একটা সাবজেক্ট, এখানে হয়তো যেমন অঙ্কের আধিক্যটা বেশি, তো যারা অঙ্ককে একটু ভয় পায় তারা হয়তো সহজে ওইদিকে যেতে চায় না। যেমন আমি তো ডাক্তারি পড়তে বললে আমি পড়তাম না, কারণ এত মুখস্থ করতে হয়, ওটা শুনলেই ভয় লাগে। একদম। রোগের নাম, ওষুধের নাম, সিমটমের নাম, এগুলো মানে এক্সট্রাঅর্ডিনারি লাগে। আবার এই মোটা বই মুখস্থ করতে হয়, ও শুনলেই ভয় লাগে। তো সুতরাং এক একজনের এক এক ধরনের ন্যাক থাকে। স্যার আপনি ছাত্র তো ভালোই ছিলেন তাহলে ছোটবেলা থেকে? সেরকম খুব ভালো ছিলাম না স্যার, আপনি বলেন এটা, আপনি বইতে লিখেওছেন এই ব্যাপারে। হ্যাঁ, আমার স্বীকারোক্তি আছে কি ধরনের ছাত্র ছিলাম। কিন্তু আপনার অ্যাভারেজটা আসলে আমাদের থেকে অনেক বেশি আমার মনে হয়, আপনি যেভাবে বলেছেন সেখানে। এবং সেখান থেকে প্রকৌশলী হিসেবে পাশ করে বেরিয়ে সবকিছু একসঙ্গে প্যারালালি চালানো, টাফ জব। না, তারপর ধরো চাকরি জীবনে যখন এলাম, তখন কিন্তু আমার কাছে মানে একটা আলাদা আনন্দ ছিল কাজ করার মধ্যে। আমি এই কাজগুলোকে খুব এনজয় করতাম। জি। আমি নাটক করে যেরকম এনজয় করতাম, আমার অফিসে যে এক একটা চ্যালেঞ্জগুলো আসতো, যে কাজগুলো আসতো, প্রজেক্টগুলো আসতো, যেগুলো আমি এক্সিকিউট করতাম, বা কোন একটা কাজের কি বলবো ফিল্ড ওয়ার্ক যখন করতাম, এগুলোর মধ্যে এক ধরনের চ্যালেঞ্জ আমি খুব এনজয় করতাম। তারপরে আমি বলবো যে ধরো এখানে যে কাজগুলো আমি প্রথমে শুরু করি, সেগুলো অত কঠিন ছিল না। আমি যখন লিবিয়া গেলাম 3 বছর ওখানে কাজ করলাম, দ্যাট ওয়াজ ভেরি টাফ। মানে কি, আমি একটা প্রজেক্টের চিফ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হয়ে গেলাম ওখানে গিয়ে। জি। এখানে 10 বছর চাকরি করলাম। ওয়াসাতে ছিলেন স্যার? হ্যাঁ, ওয়াসাতে কাজ করেছিলেন? হ্যাঁ, ওয়াসাতে 10 বছর চাকরি করে ওখানে গেলাম আমি। ওখানে গিয়ে দেখি যে আমি চিফ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার একটা প্রজেক্টে, ইরিগেশন প্রজেক্টে। এবং সেইখানে মানে আমার কাছে দেখলাম যে সব নতুন মানে কি, কোনো হাতে কাজটা নাই, সব মেশিনে হচ্ছে। মানে এটা যে রড, সিমেন্ট, বালি এগুলো যে মিলাবে, এই সব মেশিনে। আচ্ছা। মানে বালিটা টেস্ট করবে মেশিনে, পানিটা টেস্ট করবে মেশিনে, তো সব কিছু মিশিয়ে গাড়িতে উঠাবে সেটা মেশিনে, আবার গাড়ি থেকে যে ঢালবে সেটা মেশিনে। এগুলো এখানে দেখিনি আমি, এখন ওখানে গিয়ে দেখলাম। তো তখন বোঝা গেল যে আমরা যে এখানে কাজগুলো করেছি, এগুলোর আসলেই খুবই বেসিক কাজগুলো এখানে করেছি, কিন্তু দুনিয়া তখন ওই পর্যায়ে চলে গেছে। এখন কিন্তু বাংলাদেশে ওগুলো সব আমরা দেখছি। এটা 40 বছর আগে আমি কাহিনী বলছি। কিন্তু সেই অভিজ্ঞতা আপনি তখনই করে ফেলছি যে আসলে এইটাই তো কাজ। কিন্তু তখন সমস্যা ছিল, যেটা এখনো সমস্যা, যে ওগুলো দেওয়ার ফলে যে লেবারের প্রয়োজন কমে গেছে, আরো কমছে। সুতরাং মানুষ বেকার হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। যে কাজগুলো যে মেশাতো, যে ক্যারি করে নিয়ে যে ফেলতো, যে উঠাতো, এই লোকগুলোকে তো আমার এখন প্রয়োজন হচ্ছে না, কিন্তু কাজটা কুইক হচ্ছে।
খরচ কমছে এক হিসাবে। তো এই সব দিকেই একটা ব্যালেন্স হয় আর কি। স্যার এই প্রশ্নটা করবো আপনাকে কখনো ভাবেনি, কিন্তু আপনি এই প্রসঙ্গটা তুলে নিয়ে আসলেন। সেটা হচ্ছে যে আমরা তো এআই নিয়ে আমাদের অনেক কথাবার্তা চলছে, সেটা সম্বন্ধে আপনি নিশ্চয়ই অবগত আমি জানি। তো সেটা কিনে স্যার আপনার স্যার মানে অভিব্যক্তি কি? এআই আসলে অভিব্যক্তি কিছু নাই, একটা প্রযুক্তি যখন আসে, আমরা কোনো প্রযুক্তিকে তো খারাপ বলবো না, কারণ এটা ইনোভেশন, সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু কথা হচ্ছে সেটার প্রয়োগটা কীরকম, প্রয়োগটা মানুষের উপকার করছে না অপকার করছে, সেটা আমাদের চিন্তা করতে হবে। জি। এবং সেইখানে তো নিয়ন্ত্রণ যেটা হয়, আমরা বলি যে সরকার সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় কেন, এটা সরকারের দায়িত্ব, এটা নিয়ন্ত্রণ করা যে কোনো সরকারের, যে প্রয়োগটা যেন প্রপারলি হয়, মিসইউজ যাতে না হয়। কারণ এখন তো দেখছি যে মানুষকে ট্রল করার জন্য তাকে মানে কি বলবো হীন একটা পরিবেশের মধ্যে ফেলে দেওয়ার জন্য এগুলো ব্যবহার হচ্ছে। তো এইগুলো তো আসলে প্রপার ইউজ হচ্ছে না একদম। এবং আপনার প্রফেশনের সঙ্গে স্যার এটা ডিরেক্টলি এফেক্টিভ আসলে। হ্যাঁ, ধরো আমি যদি এখন অভিনয় করতে গেলাম, আমার হয়তো 2 দিন লাগবে, আমাকে একদিন ব্যবহার করে বললো যে আপনার আর দরকার নেই, বাকি একদিন এআই দিয়ে যেটা হতে পারে। হ্যাঁ, হতে পারে না, সেটা পৃথিবীর অনেক জায়গায় হচ্ছে। সেটা স্যার আপনি অনেক অ্যাওয়্যার স্যার এই ব্যাপারে। অনেক সিনেমাতে এটা হচ্ছে, বিদেশে যে অনেক দৃশ্য আছে যেগুলো শিল্পীরা করছে না, গানের গলা পর্যন্ত রিপ্লেস করা হচ্ছে, গলা মিলে যাচ্ছে, কারণ ও মিলিয়ে দিচ্ছে। জি। বলে এখন মনে করো যে বলে যে ওই হায়াত সাহেবের মাথায় একটু চুল দিয়ে দাও সুন্দর করে, ও সুন্দর একটা চুল দেওয়া যাবে স্যার, যাবে। স্যার আপনি পিকচার করেছিলেন এই জিনিসটা 5 বছর আগে যেরকম হতে পারে? না, আমি 5 বছর আগে চিন্তা করিনি। আমি যখন জেনেছি ইট ওয়াজ টু লেট। আমি এমনি 2-1টা ব্যবহার করার চেষ্টা করেছি, কি ওই কিছু ইনফরমেশনের জন্য। আমি কখনো রিসার্চে আমি দেখেছি যে না, তারা অনেক কিছু ইনফরমেশন দিতে পারে, ভুলও দেয়, ভুল যে দেয় না তা না, ভুলও দেয়। তো একটা চিঠি লিখতে বলেছে, তোমাকে একটা চিঠি লিখে দেবে, তোমার একটা প্রেমপত্র লিখে দিতে মনে করে যে তুমি যে আজকে আমার ইন্টারভিউ নিচ্ছ, তুমি যদি এখন চ্যাটজিপিটিকে বলো যে আমি হায়াত সাহেবের ইন্টারভিউ নেবো, আমাকে এই কোশ্চেনগুলো দিয়ে দাও, ও তোমার কোশ্চেনগুলো দিয়ে দেবে, আমার ইতিহাস দিয়ে দেবে তোমাকে। তো এগুলো ধরো তোমার সময় বাঁচিয়ে দিল অনেক। তো এগুলো এই পর্যন্ত স্যার ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপর একটু তো ঠিক নেই। জি স্যার, একদম একদম স্যার। এবং স্যার আজকে একটু মিডিয়ার বাইরে আপনার যে কি বলবো বন্ধু বান্ধব ছিল ছোটবেলায় বা স্কুল জীবনে বা কলেজ জীবনে, তাদের কথা কি মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, ওটা আমার সবসময় মনে পড়ে। যোগাযোগ খুব একটা নাই, মানে অনেকেই নেই, চলে গেছে, দুনিয়া থেকেই চলে গেছে অনেকে, আর অনেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। 2-4 জন এখনো যোগাযোগ রাখে। আমি একটা খবর পেলেই আমি সঙ্গে সঙ্গে রেসপন্ড করি এবং যোগাযোগ রাখি, কিন্তু খুব বেশি জনের সাথে যোগাযোগ নেই। স্যার আমার খুব জানতে ইচ্ছে করে, আপনি কি আড্ডাবাজ ছিলেন নাকি? কেমন ছিলেন? আচ্ছা, আড্ডাবাজ ছিলাম। আমি পড়াশোনা কম করতাম, মানে পড়াশোনার প্রতি আমার আগ্রহ কম ছিল ছোটবেলাতে, কিন্তু আমার খেলাধুলার প্রতি খুব আগ্রহ ছিল। কিন্তু ভালো খেলোয়াড় যে ছিলাম তা না, কিন্তু আমি সব কিছু খেলতাম, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, তারপরে ধরো ভলিবল, আমাদের সব এগুলো পাড়াতে হতো। এই পাড়া, এখন পাড়া জিনিসটাই তো নেই, এগুলো আমাদের রেগুলার ছিল। ইভেন হাডুডু, তারপরে দাঁড়িয়াবান্ধা, তারপরে তোমার ডাঙ্গুলি, তারপরে 7 টাইম, মানে এই আমরা খেলার মধ্যেই থাকতাম। আর যখন বৃষ্টি নামতো ছোটবেলায়, সঙ্গে সঙ্গে ফুটবল, শীতের সময়টা আমরা ক্রিকেট খেলতাম, এগুলো অবধারিত। ব্যাডমিন্টন খেলতাম এই শীতের সময়, আর ভলিবলটা সারা বছর চলতো। তো খেলাধুলার মধ্যে যখন থাকতাম, এটাই আমাদের সবচেয়ে আমি বলবো যে আনন্দের সময়। আর কি যেন কথাটা বলছিলাম তোমাকে, কোন পর্যায়ে জিজ্ঞেস করলে তুমি আমাকে? স্যার আমি জিজ্ঞেস করলাম যে বন্ধুদের কথা জিজ্ঞেস করেছিলাম, বন্ধুদের সাথে যোগাযোগ আছে কিনা, তো আড্ডা দিতেন? হ্যাঁ, তো এই আড্ডা মানে এগুলোই আড্ডা। আচ্ছা, ওখানে আড্ডা হয়ে যেত, এইটাই আড্ডা, যে এই খেলা এটাই আড্ডা। একদম। স্কুলে আড্ডা নাই, কলেজেও আমি কোনোদিন আড্ডা দিইনি, ইউনিভার্সিটিতেও কখনো। ইউনিভার্সিটি মানে হলে থাকলে তো হলের রুমের মধ্যে থাকাটাই আড্ডা। হয়তো একজন পড়ছে, একজন গল্প করছে, আরেকজন রেডিও শুনছে, আবার এক কোনায় হয়তো 4 জন তাস খেলছে, এগুলো কমন ব্যাপার। কিন্তু ওইটাই যদি আড্ডা, আবার ওইটাই দেখা যাচ্ছে যে ওটাই আমাদের পড়াশোনা হচ্ছে, ওটাই সব কিছু হচ্ছে। আর এমনি ধরো যে এখন যেমন শুটিং শেষ করে অনেকে রাত 2-3 পর্যন্ত আড্ডা মেরে আবার বাড়িতে ঢুকে,
আমি কোনোদিন এগুলো চিন্তাও করি না। আমার শুটিং শেষ, যে কোনো টাইম সোজা বাড়ি। বাহ। আর হ্যাঁ, সঙ্গত কারণই আসলে যখন তো স্টুডেন্টও ছিল মনে হয়, যখন বুয়েটে পড়তেন তখন তো অনেক পড়াশোনা করতে হয়েছে, সে আড্ডাটাও আসলে কম। পড়াশোনা তো করতেই হয়েছে। তো ওই রুমের মধ্যে তো খুব স্বাভাবিক গল্প গুজব যেটা আমরা করতাম সেটাই আড্ডা আমাদের আর কি। সেখানে পড়াশোনা নিয়েও গল্প গুজব হতো, সেখানে হাসি ঠাট্টাও হতো, জোকসের আসর বসতো, সেগুলোও হতো, টিচারদের নিয়ে আলোচনা সমালোচনা হতো, সেগুলোও। একদম। স্যার, আপনার লেখালেখির বিষয়টা যদি আসি, এবং আপনি তো অনেক চরিত্র করেছেন গুরুত্বপূর্ণ, এবং এখনও করছেন, এখনও ভালো চরিত্র খুঁজে খুঁজে বের করেন সেটা করার জন্য। আমি জানি সে আগ্রহ আপনার আজ সবসময় থাকে, এবং সবসময় মেসেজ দেওয়ার চেষ্টাও আপনার নিশ্চয়ই থাকে পেছনে একটা চরিত্রের। এখন যদি আপনাকে বলি স্যার, আপনার জীবনের যে স্ক্রিপ্টটা যেটা চলছে স্যার প্রতিনিয়ত, আপনার জীবনের স্ক্রিপ্ট, আপনার লাইফ, আপনি যদি 12 বছর বয়সে গিয়ে ফেরত যে কিছু একটা চেঞ্জ করতে পারতেন, তাহলে কোনটা চেঞ্জ করতেন স্যার? যদি বলি কি বলবেন? বলা আসলে খুবই কঠিন। একটু ভেবে বলতে। আমি যে লাইফটা লিড করে আসছি, জি, এটাতে আমার অপছন্দের কিছু নেই। জাস্ট এডিট করার জন্য বলছি, অপছন্দ না না, স্যার। যদি ইরেজও করতে চাই না আমি। আচ্ছা, ওকে। বরং এর সাথে কিছু অ্যাড করা যায়। আচ্ছা, সেটা কি অ্যাডটা হলো যে, যেমন যা লেখাপড়া করেছি, যদি আরেকটু সিরিয়াস হতাম হয়তো আরো ভালো ভালো রেজাল্ট করে আসতে পারতাম আর কি। ওকে। সেটা হয়তো আমি চাইতাম যে না, আমি আরো ভালো স্টুডেন্ট হতাম, তাহলে আমি আরো ভালো রেজাল্ট করতাম, ফার্স্ট ডিভিশন নিয়ে আসতাম, একটা বড় ডিগ্রি নিয়ে আসতাম, হয়তো বিদেশ থেকে একটা পিএইচডি নিয়ে আসতে পারতাম। আমাদের বন্ধু বান্ধব তো অনেকেই পিএইচডি এখন আমেরিকাতে। তাহলে মনে হয় অভিনয় করাটা কি হতো স্যার পাশাপাশি স্যার? তখন কি তার অভিনয়টা পাশাপাশি করা হতো? অভিনয়টা তো আমার মনে হয় আমি সারা জীবনই করতে চেয়েছি, এখনো চাইবো। আমাকে 10-12 যদি জন্মে আসতে হয়, আমি চাইবো যে আমি একটা অভিনেতা হই। তাহলে আমাদের জন্য ভালো স্যার। এবং অভিনয়টা আসলে আপনি খুব ভালোবাসেন। আমি একটা লেখা নিয়ে স্যার একটু কথা বলতেছি। গতকালকে কালের কণ্ঠে একটি বিশেষ লেখা এসেছে, লিখেছেন আমাদের ফরিদ রেজা সাগর, আমাদের মাননীয় এমডি, এবং আপনি নিশ্চয়ই লেখাটা পেয়েছেন, পড়েওছেন। সেটা নিয়ে একটু বলবেন কিনা? হ্যাঁ, সেটা নিয়ে একটু বলবেন কিনা, পড়ে কেমন লাগে? মানে এটা তো আমি এর আগেও বলেছি যে আমি ডিরেক্টর হলাম কিভাবে। মনে মনে একটা স্বপ্ন ছিল, যখন প্যাকেজে নাটক আসলো, জি, প্যাকেজে অভিনয় শুরু করলাম প্যাকেজ ডে, তো দেখলাম অনেকে ডিরেকশন দিচ্ছে, তো আমার মনে মনে একটা স্বপ্ন জেগে উঠলো যে আচ্ছা, আমি তো একটু ডিরেকশন দিতে পারি, চেষ্টা করে দেখতে পারি, কারণ আমার তো ওই জ্ঞানটা নাই, কিন্তু আইডিয়া আছে একদম। তার অনেকদিন ধরে টেলিভিশনে নাটক করছি, দেখছি, এখান থেকে অবজারভেশন যেটা আর কি। তো তখনই ওই প্রস্তাবটা এলো, সিরাজ এবং সাগর দুজনেই ফোন করলো, আমাদের এখানে নাটক ডিরেকশন দেন। আমি পারবো, আমি তো করিনি। বলে আপনি পারবেন, আমাদের বিশ্বাস। এবং কেন ফোন করেছিল আমাকে সেটা তো সাগরই লিখেছে, যে সব ভালো ভালো আর্টিস্টগুলোকে জোগাড় করে আমি নিয়ে আসবো এখানে। হ্যাঁ, ইমপ্রেস টেলিভিশন টেলিফিল্মের এখানে সবাই মিলে একসাথে একটা কি বলবো মিলন মেলা হবে, অনুষ্ঠান হবে, সেগুলো বিটিভিতে যাবে অনুষ্ঠানগুলো। তো এলাম, প্রথম নাটকেই শিল্পী আমি সিলেক্ট করেছিলাম। তো আমাকে বলে দিয়েছিল যে তৌকির বিপাশাকে নিয়েই করেন। তখন ওদের বিয়ে হয়নি, বিয়ের আগে, ওদের বিয়ের আগেই, তো বহু আগে। তো ওই বললাম হারজিত প্রথম আমার পরিচালনায়, মানে প্যাকেজে পরিচালনা। আমি মঞ্চে পরিচালক আগেই ছিলাম, মঞ্চে নাটক পরিচালনা করেছি আগে। সুপারহিট হলো ওই নাটকটা। তো তারপর থেকে তো আর পেছন ফিরে তাকাইনি, এবং আমার মেইন জায়গাটাই ছিল চ্যানেল আই, মানে এই ইমপ্রেস টেলিফিল্ম, আপনার বাড়ি, এবং আমাদের চোখের সামনে তো চ্যানেল আই জন্ম হলো। জি, হ্যাঁ। তো আমি খুব এনজয় করি এটা। স্যার ওই সময় যখন সুপারহিট হলো স্যার নাটকটা, তখন তো স্যার বুঝতে পারলেন যে আপনার ভিতরে একটা পরিচালক, তখন বুঝতে পারলাম যে না, আমি পারবো, মানে কনফিডেন্স আসলো নিজের মধ্যে। তো তখন যেটা শুরু হলো যে নিজেকে আরও কীভাবে মানে তৈরি করা যায়, সেটার জন্য আমি ওই বিভিন্ন প্রোডাকশন দেখতে লাগলাম, যেমন 50-60 বোম্বের সিনেমাগুলো বা কলকাতার সিনেমাগুলো, যেখানে ডিরেক্টরদের কাজগুলো এক্সট্রাঅর্ডিনারি কাজ, ক্লাসিক কাজগুলো আছে, তারা কিভাবে শট নেয়, কিভাবে ক্যামেরা বসায়, কিভাবে কম্পোজিশন তাদের প্রতিটা সিনের
প্রতিটা দৃশ্যের, ওগুলা ফলো করার চেষ্টা করলাম যে এগুলা কোনটা ভালো লাগে। তো এইভাবে নিজের যতটুকু মেধা বুদ্ধি আছে, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তো কিছু ক্রিয়েটিভিটি লাগে, সুতরাং ওটা হেল্প করলো আমাকে। যে সেখান থেকে যেমন ধরো তুমি চিন্তা করে দেখো, যারা আর্কিটেক্ট তারা যখন আসে এই ডিরেকশনে, তাদের কম্পোজিশনগুলো দেখবে তুমি অনেক সুন্দর, যেমন তৌকির আহমেদ। হ্যাঁ, কারণ ওরা তো এই কম্পোজিশন ওদের একটা ইম্পর্টেন্ট জিনিস ক্রিয়েটিভিটির মধ্যে। তো এইভাবে আস্তে আস্তে নিজেকে তৈরি করলাম। এখন আজকে এ পর্যন্ত এসেছি যতটা পেরেছি আর কি, আমি জানি না কতটা পেরেছি, বাট আমি চেষ্টা করে গেছি, ভালো লাগে আমার। নিশ্চয়ই স্যার, আপনি সবসময় কিউরিয়াস থাকেন মনে হয় সবকিছু শেখার জন্য। এটা তো আমার মনে হয় যদি আমি সব আগেই শিখে ফেলে দিই তাহলে তো দুনিয়া চলবে না, তাহলে তো আমি শেষ, তাই না? শিখতে চান? হ্যাঁ, আমি শিখতে চাই, প্রতি মুহূর্তে শিখতে, যে কারণে আমি নতুন যে ছেলেরা নাটক করে, ডিরেকশন দেয়, আই লাভ ইট, আই লাভ টু ওয়ার্ক উইথ দেম। কাজও করেন তোমাদের সঙ্গে? আমি কাজ করি এবং আমি খুব মাইনুটলি খেয়াল করি তাদের কাজগুলো, কারণ তারা শিখে এসেছে আর আমি শিখে না এসে ডিরেক্টর হয়েছি। সুতরাং তাদের সাথে আমার একটা বেসিক পার্থক্য আছে, যে তারা নতুন অনেক কিছু নিয়ে আসছে যেটা আমি তাদের কাছ থেকে শিখতে পারি। এই জিনিসটাকে আমি খুব ফলো করার চেষ্টা করি। এবং আমি আরেকটা জিনিস যেটা করি, যে সব কিছু তার আমরা জানি না। যেমন আমাদের বাঙালি, আমরা যতই বলি আমরা শুদ্ধ বাংলা বলছি, প্রমিত বাংলা বলছি, সব আমি শুদ্ধ কথা বলি, তার ভিতরেও আমাদের অনেক অশুদ্ধ উচ্চারণ থাকে। আমরা ফেসবুক পড়লেই বুঝতে পারি যে কত অদ্ভুত অশুদ্ধ বানান আমরা লিখি ফেসবুকের মধ্যে। তার মানে আমরা এগুলো নিয়ে কেয়ার করি না কেউ, কিন্তু আমি এটা খুব কেয়ার করি। যে আমি একটা যখন স্ট্যাটাস লিখি, আমার বানানটা যদি ভুল হয় এটা আমি মনে করি যে এটা একটা অন্যায়, কেন আমার বানানটা ভুল যাবে। আমি মনে করি এটা, যে যখন যারা পড়বে যে এই যে আবুল হায়াত এতদিন ধরে অভিনয় করছে, বানান জানে না এটা বাংলার, তো আমি এই সতর্কতাটা আমি অবলম্বন করি সবসময়। এবং আপনাকে দেখি স্যার আমরা প্রতিনিয়ত শিখি, এবং থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি এবছরও আপনার 81st বার্থডে, 81তম এই বার্থডে আপনি আমাদের সঙ্গে সেলিব্রেট করলেন খানিকটা, এবং সারাদিন তো নিশ্চয়ই আছে, সামনে আরো অনেক কিছু থাকবে। আমি দেখছিলাম যে ওপার বাংলা থেকে ফোন করে এই 81 করে কোন 18 বলতে পারো? 18 সরি, একটু ভুল নিলে তো হলো। জি জি, একদম একদম স্যার, আপনি বলেছেন যে এটা শুরু মাত্র, এবং আমরা তাই বিশ্বাস করি। এবং একটা কেক তো স্যার কাটবে আপনাকে নিয়ে, কেক কাটতে হবে, এটা এনে রেখেছি আমরা, জাস্ট আপনাকে হেল্প করব একটু কাট অফ দ্য কেক, ডু দ্য সেলিব্রেশন। স্যার আপনি একটু আগালেই হবে। হ্যাপি 81st বার্থডে, 18th বার্থডে, সরি। আমি জাস্ট কাটবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কাগজটা সরানো হয়নি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গুড। এটা তো শুরু তো করতে হবে তোমাকে। জি থ্যাংক ইউ, আই এম লাকি। গুড স্যার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়, আমাদের মাঝে এই প্রত্যাশা। জি স্যার আছে। আচ্ছা ঠিক আছে। আমরা প্রিয় দর্শক আজকের আয়োজন শেষ করছি। এই ছিল আমাদের সঙ্গে স্যার আবুল হায়াতের আজকের এই জন্মদিনে কিছুটা সময় স্যারকে প্রথমের এই সেটে। আগামী পর্বে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল সবার প্রতি।